শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানে নিতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স সহ বেশ কিছু বিষয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর নারিন্দায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 2 জন। ভবনের দেয়াল ধসে পাশের বাড়ির 2 জন গুরুতর আহত। ভীষণ ভয়ঙ্কর শব্দ, একদম আগুন দিয়া পুরো অন্ধকার হয়ে গেছে উপরে। আরো আছে 1-1.5 মাল হইব। এইখানে যে সম্পূর্ণ বাস্ট হয়ে যেতে এই এলাকা পুরো শেষ। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মেয়েকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ। 9 জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার 5 জন। হালদার লবণাক্ততা বাড়ায় চট্টগ্রাম ওয়াসার পানি পরিশোধন কমেছে দিনে 3 থেকে 4 কোটি লিটার। কিছু এলাকায় পানি মিলছে সপ্তাহে 2 দিন। এবং আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। কাবুল কান্দাহারে হামলা চালিয়ে 133 তালেবান সদস্য হত্যার দাবি ইসলামাবাদের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। শিক্ষা ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন। পাঠ্যক্রমে যুক্ত হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স সহ বেশ কিছু বিষয়। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে এবার নিয়ন্ত্রণে আনতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সব মিলিয়ে ধাপে ধাপে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে রূপরেখা তৈরির কাজ শুরু করেছে সরকার। আরও জানাচ্ছেন সাদাত অভ্র। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমকে বাস্তবায়নযোগ্য নয় বলে ঘোষণা করে। এর প্রেক্ষিতে সরকার 2012 সালের সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2025 সাল থেকে পরিমার্জিত পাঠ্য বই বিতরণ এবং 2027 সালে একটি পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনার কথা জানায়। জাতীয় নির্বাচনের পর নতুন সরকার শুরু থেকেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানোর পরিবেশ সৃষ্টি, জাতীয় পাঠ্যক্রম পর্যালোচনা ও কারিগরি শিক্ষার আধুনিকায়নকে শিক্ষা খাতে 3 অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কোন কোন জায়গায় আবার আমাদের রিইনস্টেট করতে হবে। ডিজিটালাইজেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, ডিজিটাল লিটারেচার সহ বেশ কিছু বিষয়কে যুক্ত করে পাঠ্যক্রম পর্যালোচনার কথা জানানো হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। ইংলিশ মিডিয়াম স্কুলকেও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা চলছে। শিক্ষা নিয়ে নতুন সরকারের 17টি পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে চায় সরকার, তাই ধাপে ধাপে সেই দিকেই এগিয়ে যেতে তৈরি হচ্ছে রূপরেখা। আমরা কারিকুলামে চেঞ্জ আনবো, কারিকুলাম রিলেটেড যা যা আছে, টেক্সট বুক, ক্লাসরুম টিচিং, টিচার ট্রেনিং, টিচার আপনার নিয়োগ, এই সব কিছুতে অটোমেটিক চেঞ্জ আসবে। টোটাল শিক্ষানীতিতেই চেঞ্জ আসবে, কিন্তু এই চেঞ্জগুলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিকোয়েন্সিয়ালি আনবো। আমরা আমাদের 6 মাস, 1 বছর এরকম অ্যাটলিস্ট শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম প্ল্যানগুলো এবং গোল পোস্টগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা করব। উনি যদি অ্যাপ্রুভ করেন তারপর ইমিডিয়েটলি আপনাদের সামনে নিয়ে আসবো। বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% করা হবে বলেও জানান তিনি। বাধ্যতামূলক কারিগরি শিক্ষা ও মাধ্যমিক স্কুলে 3য় ভাষা শিক্ষা গ্রহণের ব্যাপারেও কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করে ক্লাসরুমকে আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব করা হবে। 1 টিচার 1 ট্যাব প্রকল্প চালু করার কথাও জানান তিনি। 1 টিচার 1 ট্যাব পলিসি, বৃক্ষরোপণ পলিসি, মানে এরকম অনেক কিছু মিলে 17টা পয়েন্ট এজেন্ডা আমরা প্রত্যেকটা অধিদপ্তর এবং সাবডিভিশনকে আমরা পৌঁছে দিয়েছি, যে তারা এটার বাস্তবায়নের প্রক্রিয়া, ফুল প্ল্যানিং প্রসেস, এবং তাদেরকে আমি এবং মন্ত্রী মহোদয় ওই ইন্ডিপেন্ডেন্সটা দিয়েছি যে তারা আউট অফ দ্য বক্স যেন চিন্তা করতে পারে। আমাদের লং টার্ম গোল হলো এগেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আশেপাশের দেশগুলোর থেকে কাছে ঈর্ষণীয় করে গড়ে তোলা। সে কখনো ল্যাপটপ দেখে নাই, প্রোগ্রাম বুঝে নাই। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা খাতে যে কোনো পরিবর্তনের জন্য কমিশন গঠন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত। দক্ষ শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের উপর জোর দেন তারা। সবার আগে দরকার হলো একটা শিক্ষা কমিশন করে অথবা শিক্ষা সংস্কার কমিশন করে একটা শিক্ষা নীতি তৈরি করা। সেই শিক্ষা নীতির উপর ভিত্তি করে তৈরি করা হবে সেই ক্যারিকুলাম। শিক্ষক দরকার, তা আমি শিক্ষক স্যার ট্যাব দিয়ে কী করব?
আগে আমি কোয়ালিটি টিচার নিয়োগ দেবো, এরপরে আমার ট্যাব আমি ইনস্টল করবো। এখানে শ্রমবাজারের সাথে শিক্ষার একটা সম্পর্ক করা লাগবে, কর্মবৃত্তিমূলক করা লাগবে, কিন্তু এর মানে এনে যে সবার জন্য বাধ্যতামূলক না। কেউ যদি মনে করে আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করব, আমি থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়াশোনা করব, তাকে সেই সুযোগ দিতে হবে। আপনি অপশন রাখবেন। বিগত সময়ে তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন কারিকুলামে অভিভাবকদের সমর্থন অর্জন করা চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি ভবনের তৃতীয় তলায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে 2 জন দগ্ধ হয়েছে। ভবনটির দেয়াল ধসে পাশের একতলা বাড়ির 2 জন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিস্ফোরণের পর আশপাশের ভবন কেঁপে ওঠে। ফায়ার সার্ভিস আসার আগেই আশপাশের ভবন থেকে পানি ছিটিয়ে আগুন নেভানো হয়। এদিকে ভবনটির তৃতীয় তলায় অর্ধশতাধিক ফ্রিজে ব্যবহৃত রেফ্রিজারেন্ট গ্যাস সিলিন্ডারের মজুদ থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এলে সিলিন্ডারগুলো সরিয়ে নেওয়া হয়। আগুনে দগ্ধ 2 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দেয়াল ধসে আহত 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। প্রায় 100-র উপরে গ্যাসের বোতল, একটা ছোট একটা 100 স্কয়ার ফিট ঘরের মধ্যে এই বোতলগুলো রাখা হয়েছে। আমাদের 3 তলাটা একদম শেষ হয়ে গেল। মানে শব্দ ভীষণ ভয়ঙ্কর শব্দ, একদম আগুন দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে উপরে। খুব গিঞ্জি এলাকা, আর এখানে সিলিন্ডার এসি এবং আপনার এই ফ্রিজের যে গ্যাস, এই গ্যাসের সিলিন্ডার এখানে মজুদ ছিল এবং এখানে বিস্ফোরণ হয়েছে এবং ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলাম। বেশ কয়েকজন আহত হয়েছে এবং এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা ফায়ার সার্ভিসকে কল করেছি, ফায়ার সার্ভিস আসতেছে। আশা করি আসলে এটা ক্লিয়ার করলে মোটামুটি একটা সমাধান হবে। ঈদকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে 95 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে টানা 4 ঘন্টা অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা হয়। পরে মধ্যরাতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন আইজিপি আলী হোসেন ফকির। এ সময় মব কালচার থেকে বেরিয়ে আসতে সবার কাছে সহযোগিতা চান তিনি। বলেন, কোনো সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেয়া হবে না। ঈদের রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে রাতে অনিয়ম তল্লাশি চলবে। এদিকে পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে আইজিপি বলেন, শুধু পোশাক নয়, মানসিকতায়ও পরিবর্তন দরকার। পুলিশ সার্ভিস থেকে শুরু করে ফিল্ড লেভেল থেকে সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক, কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। আমরা এদেশে একটা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এবং আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের অগ্রাধিকার, কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে দেশে বিনিয়োগ আসবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না। আপনাদের মাধ্যমে আমাদের সরকারের মেসেজ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মেসেজ হচ্ছে, যারা ল অ্যাবাইডিং এবং ভালো মানুষ আমরা তাদের জন্য 100% ভালো, কিন্তু ক্রিমিনালের জন্য আমরা 100% কঠোর। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে জেলা ও জেলার বাইরে অভিযান চলছে। স্থানীয়রা জানান, প্রায় 15 মিনিট আগে নুরার নেতৃত্বে 6 জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিচার না হয় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ঘটনার 15 দিন পর গত বুধবার কিশোরীকে তার বাবার কাছ থেকে জোর করে তুলে নিয়ে যায় বখাটেরা। পরে তাকে হত্যা করে দরিয়াকান্তের একটি সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান সহ আরও 3 জন। তবে মূল অভিযুক্ত নুরা এখনও পলাতক রয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মূল 2 জন, ধর্ষণ এবং খুনের সাথে জড়িত 2 জন, আর বাকি সালিশকারী আছে 3 জন, এই মোট 5 জন। বাকিদের ধরার জন্য আমার টিম
কাজ করতেছে, জেলার বাইরেও কাজ করতেছে। আশা করি আমরা বাকিদের ধরে দেবো। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই জমে উঠেছে রাজধানীর কাঁচা বাজার। কারওয়ান বাজারে আছেন এই মুহূর্তে আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আফজাল, একই তো রমজান মাস চলছে এবং তার উপরে সাপ্তাহিক ছুটি শুক্রবার, সেক্ষেত্রে দামের আসলে তারতম্য দেখতে পাচ্ছেন কিনা এবং ক্রেতারা কি বলছেন? রাত্রি যেমনটি বলছিলেন যে আসলে সংযমের মাসে আমরা একটু অসংযমী হয়ে বাজার করি, তারই চিত্র দেখা যাচ্ছে এবং প্রতিবারই দেখা যায়। আজকে এমনিতে রমজানের শুরুর দিকে প্রায় এবং আজকে সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে আজকের দিনটা বাজারে ক্রেতাদের ব্যাপক সরগরম অবস্থা আর কি। তারা বেশিরভাগই এসেছেন যারা বিশেষ করে অফিস আদালতে যান, সপ্তাহের এই দিনটার জন্য অপেক্ষা করেন, তারা আসবেন এবং বিভিন্ন রকমের শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো ক্রয় করবেন। তো এই দিনগুলোতেই মূলত ক্রেতাদের ভিড় বেশি হয়ে থাকে। আমি দামের কথা যদি বলি, দাম রমজানের শুরুতে যে ধরনের ছিল সেই তুলনায় আজকে কিছুটা কম বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়েই। বিশেষ করে সবচেয়ে আলোচিত যে দুটি বিষয়, আপনি জানেন যে রমজানে শসা এবং লেবু প্রচুর পরিমাণে ক্রয় হয় বা বিক্রয় হয়। তো আজকে শসা 60 টাকা কেজি বা 65 টাকা কেজির আশেপাশে বিক্রয় হচ্ছে, যেটা রমজানের শুরুতে 100-র ওপরে ছিল। অন্যদিকে লেবু আপনি জানেন 150-র ওপরে প্রতি হালি ছিল, সেটা কমে এখন মাত্র 40 টাকা হালি বিক্রয় হচ্ছে। কাঁচামরিচের দাম কিছুটা অপরিবর্তিত, মানভেদে 100 থেকে 120 টাকা কেজি বিক্রয় হচ্ছে। পেঁয়াজ এর দাম কমেছে, পেঁয়াজ শুরুর দিকে 60 টাকা 70 টাকা থাকলেও রমজানের শুরুর দিকে এখন সেটা 40 টাকায় পৌঁছেছে। রসুন মানভেদে 80 টাকা থেকে কেজি পাওয়া যাচ্ছে। আদা রমজানের শুরুতে 180 টাকা ছিল, এখন সেটা 140 টাকায় পৌঁছেছে। আলু বরাবরই 20 টাকা বা 20 টাকার আশেপাশে রয়েছে। চিচিঙ্গা নতুন এসেছে বাজারে, সেটা বিক্রয় হচ্ছে 70 টাকার আশেপাশে। ব্রয়লার বিক্রয় হচ্ছে 150 টাকার আশেপাশে, যেখানে সোনালী মুরগি বিক্রয় হচ্ছে 280 টাকা প্রায়। এছাড়া অন্যান্য যেই বিশেষ করে মাছ এবং গরুর মাংসের দাম সেটা কিছুটা অপরিবর্তিত রয়েছে। ক্রেতারা রমজানের তুলনায় বর্তমান যে দাম সেই দামটা নিয়ে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই ছিল রাত্রি কারওয়ান বাজার থেকে সবশেষ। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন আফজাল হোসেন। ছুটির দিনে রাজশাহীতে কমেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচা পণ্যের দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নগরের মাস্টারপাড়া বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, কোন কোন পণ্যের দাম কমেছে এবং ক্রেতারা কি বলছেন? রাত্রি রোজার প্রথম দিন থেকে শুরু করে বেশ এক সপ্তাহ জুড়ে আমরা দেখেছি যে রাজশাহীতে সবজির বাজার অনেক চড়া দামে কিন্তু সবজিগুলো বিক্রি হচ্ছিল। পাশাপাশি গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সবজির যে দরদাম সেটি কিন্তু খানিকটা কমে গিয়েছে এবং এই খানিকটা কমে যাওয়ার কারণে এখানে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে এবং যার কারণে আমরা বিভিন্ন জায়গায় এবং এই আশেপাশে যেসব খুচরা এবং পাইকারি বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারাও বলছেন যে গত সপ্তাহে যে আলু বিক্রি করা হয়েছে 20 টাকা কেজিতে, সেটি আজ বিক্রি করা হচ্ছে 15 টাকা কেজি দরে। টমেটো ছিল 60 টাকা, সেটি আজ বিক্রি করা হচ্ছে 30 টাকা কেজি দরে। পেঁয়াজ ছিল 50 টাকা, সেটি আজ বিক্রি করা হচ্ছে 30 টাকা কেজিতে। এবং কাঁচা মরিচ যেটি এর আগে আমরা দেখেছি যে 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে, সেটি কিন্তু আজ বিক্রি করা হচ্ছে 120 টাকা কেজি দরে। মূলা বিক্রি করা হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি দরে এবং ফুলকপি যেটি ছিল গত সপ্তাহে 25 টাকা, সেটি আজ বিক্রি করা হচ্ছে 30 টাকা দরে। এবং লেবুর যে দাম সেটি আমরা দেখেছি যে 120 টাকা পর্যন্ত হালি ছিল এবং পরবর্তীতে কমে সেটি 80 টাকায় নেমে আসে এবং আজকে সেটি বিক্রি করা হচ্ছে 50 টাকা হালি দরে। প্রতিটি যে লাউ, সে লাউয়ের প্রতি পিস বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। তবে বাজারের দাম অপরিবর্তিত রয়েছে। এখানে বেগুন গত সপ্তাহে ছিল 45 থেকে 50 টাকা, আজও সেই 45 থেকে 50 টাকা কেজি দরেই বিক্রি করা হচ্ছে। পাশাপাশি সালাদের যেসব উপকরণ, শসা এবং টমেটো, এইসব পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে খানিকটা কম কিন্তু আছে এবং শসা বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এবং পাশাপাশি অন্যান্য যেসব শাক আছে সেই শাকগুলোও কিন্তু দাম অনেকটাই আজকে ক্রেতাদের একদমই কেনার সাধ্যের মধ্যেই আছে। সপ্তাহের যেহেতু একটি ছুটি এবং একদিকে রমজান মাস চলছে, পাশাপাশি আজকে আমরা বাজারে দেখতে পাচ্ছি যে সব ধরনের পণ্যের সরবরাহ কিন্তু অনেক বেশি পরিমাণে আছে এবং সরবরাহ বেশি থাকায় এবং যার কারণেই কিন্তু ক্রেতাদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। সেই
স্বস্তির কারণেই কিন্তু এখানে ক্রেতা যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন সকাল থেকেই। রাজশাহীর মাস্টারপাড়া বাজারে কিন্তু সেই দৃশ্যটাই আমরা দেখতে পাচ্ছি। রাত্রি রাজশাহীর মাস্টারপাড়া বাজার থেকে সবজির দরদামের এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহীর সবজি বাজার থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান। রমজানের দ্বিতীয় সপ্তাহে জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। ঈদকে সামনে রেখে পুরুষদের চাহিদার শীর্ষে রয়েছে পাঞ্জাবি। সুতির পাশাপাশি সফট লিলেন, কাবলি, প্রিন্টের পাঞ্জাবি কিনছেন তারা। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজীব হোসেন জানাচ্ছেন বাকিটা। ঈদকে ঘিরে প্রতি বছরই পাঞ্জাবির চাহিদা থাকে তুঙ্গে। তাই ক্রেতাদের চাহিদা মাথায় রেখে শপিং মলগুলোতে শোভা পাচ্ছে নানা রং ও ডিজাইনের পাঞ্জাবি। রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকার শপিং মল ঘুরে দেখা যায় সুতির পাশাপাশি সফট লিলেন, কাবুলি ও প্রিন্টের পাঞ্জাবির চাহিদা বেশি। ক্রেতারা জানান, গত বছরের চেয়ে এই বছর পাঞ্জাবির ডিজাইনে নতুনত্ব এসেছে। আবহাওয়া বিবেচনায় আকর্ষণীয় ও আরামদায়ক পাঞ্জাবিকে প্রাধান্য দিচ্ছেন তারা। ঈদে মজা করব, অনেক পাঞ্জাবি পরবো, পাঞ্জাবি পরে ঘুরতে যাব, পাঞ্জাবি করে আত্মীয়দের বাসায় যাব, তারপর অনেক আনন্দ করব। অন্যান্য বারের থেকে এবার ডিজাইনটা একটু আলাদাই দেখলাম, তো যাক রুচিসম্মত আছে মোটামুটি। ডিজাইনও ওভারঅল সব সময়ের মতনই। এদিকে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বলছেন এবছর দাম কিছুটা বেড়েছে, আবার অনেকেরই দাবি সহনীয় পর্যায়েই রয়েছে দাম। পাঞ্জাবির প্রাইস মোটামুটি আর রেঞ্জের মধ্যেই। 3-4 একটা স্ট্যান্ডার্ড হয়তো হয়তো এখন আসলে এটা 5-এর উপরে চলে গেছে অলমোস্ট। অন্যদিকে পাঞ্জাবি বিক্রি নিয়ে আশাবাদী দোকানিরা। ধীরে ধীরে বিক্রি বাড়ছে। ঈদ ঘনিয়ে আসলে প্রত্যাশা অনুযায়ী পাঞ্জাবি বিক্রির আশা তাদের। চায়না ব্যাম্বু সিল্ক যেটা আছে এটা একটু ভালো চলতেছে অনেক, আর হচ্ছে পাকিস্তানি ফ্যাব্রিক্স আছে গ্রেসের, এটাও ভালো চলতেছে। আমাদের দেশি আইটেমও ভালো চলতেছে। 2-3 তারিখ থেকে হয়তো বা সেলটা ভালো হবে, যেহেতু আপনার ইলেকশন টিলেকশনটা গেছে, তারপর আপনার মাস এমন একটা এন্ড অফ মান্থ এখন শেষ সময়, এই জন্য আর কি। ক্রেতা চাহিদাকে মাথায় রেখে সামনে আরও কিছু ডিজাইনের পাঞ্জাবি বাজারে আসবে বলে জানান দোকানিরা। রাজীব হোসেন, এখন, ঢাকা। রমজানে ভোজন রসিকদের পদচারণায় মুখর নাজরা বাজার সহ বেশ কয়েকটি এলাকা। চাকরি করতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুরান ঢাকায় আসেন মানুষ। তবে খাবারের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাকিটা জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। রাতে রাজধানীর এক পাশ যখন নীরব নিস্তব্ধ, তখন পুরান ঢাকা জেগে আছে দিনের ব্যস্ততার মতো। মাঝরাতে ধানমন্ডির বাসিন্দা তমা মালিহা এসেছেন পুরান ঢাকায় সাহারি করতে। তার মতো অনেকেই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নিয়ে দূর দূরান্ত থেকে এসে ভিড় করছেন বিভিন্ন রেস্তোরাঁয়। গেল কয়েক বছর ধরে ঢাকার সচ্ছল শ্রেণীর একটি অংশের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে মধ্যরাতের এ সাহারি আয়োজন। নগর জীবনের ব্যস্ততা আর যানজটে হাঁপিয়ে ওঠা ঢাকায় একসঙ্গে সময় কাটাতে মধ্যরাতকে আদর্শ হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। খাবার বিক্রির শীর্ষে রয়েছে শাহী মোরগ পোলাও, কাচ্চি, খিচুড়ি, বাহারি কাবাব, রুটি, শরবত, ফালুদা, বোরহানি, লাচ্ছি ইত্যাদি। সাহারির আগে পরে চা ও জুসের দোকানগুলোতেও ভিড় হচ্ছে বেশ। প্রবলেম যে খাবার পাওয়া যাচ্ছে না, জায়গা পাওয়া যাচ্ছে না, এত ক্রাউড, তারপরও আমরা এনজয় করছি। মোটামুটি খাবার ভালো আছে, বাট ওই যে ফালুদা এগুলো একটু প্রাইস একটু হাই লাগছে। ক্রেতারা জানান প্রাত্যহিক জীবনে একঘেয়েমি কাটাতেই বাহিরে সাহারি করতে আসা। হঠাৎ করে চাঁদপুর সবাই একসাথে নামাজের পরে মনে হলো যে একটু ঢাকা যাই, এর মধ্যেই ঢাকা চলে আসলাম সাহারি করার উদ্দেশ্যে। শুধু আসলাম হুট করে, এই ভাইবসটা ভালো লাগতেছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছেন শুরুর দিকে রেস্তোরাঁগুলোতে তরুণদের উপস্থিতি বেশি ছিল। গেল 2 বছর সপরিবারে এমন দৃশ্য বেড়েছে অনেক বেশি। আলহামদুলিল্লাহ 1-1.5 লাখ টাকা বেচাকিনি হয়, সারা রাত দোকান খোলা থাকে, এই কারণে দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই এলাকায় 5 শতাধিক খাবারের দোকান রয়েছে। রমজানের শেষের দিকে আরও জমে ওঠে কেনাকাটা। বেশ কিছু বছর ধরে এখানে ঢাকা ও ঢাকার বাহিরের বিশাল সংখ্যায় মানুষ রাতে খাবার খেতে আসেন। তাই অনেকেই মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সদস্যদের টহল জোরদার আর ট্রাফিক ব্যবস্থার উন্নতি হলে
বিশাল এই আয়োজনের যে ব্যাপ্তি তা আরও বিস্তৃত হবে, সেই সাথে চাঙ্গা হবে পুরান ঢাকার অর্থনীতি। জাভেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। চট্টগ্রামের হালদা নদীতে লবণাক্ততা বাড়ায় দিনে প্রায় 4 কোটি লিটার পানি উৎপাদন কমে গেছে ওয়াসার। প্রতিদিনই 2টি পানি শোধনাগার বন্ধ রাখতে হচ্ছে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। ওয়াসার হিসেবে দৈনিক চাহিদার চাইতে প্রায় 14 কোটি লিটার পানি কম সরবরাহ করতে হচ্ছে। রেশনিং করে কিছু এলাকায় পানি দেয়া হচ্ছে সপ্তাহে 2 দিন। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এ নদীতে লবণাক্ততা বাড়ায় মাছ সহ নদীর পুরো জীববৈচিত্র্যের জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর জানাচ্ছেন শোয়েব রহমান। পানির জন্য লম্বা লাইন, দীর্ঘ অপেক্ষার পরও বেশ কিছু এলাকায় চাহিদা মতো পানি মিলছে না। রেশনিং করে পানি দিচ্ছে ওয়াসা, এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ওয়াসা বলছে, কাপ্তাই লেকে পানি কমায় বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ বন্ধ রাখছে কর্তৃপক্ষ। জোয়ারে লবণাক্ত পানি ঢুকে পড়ায় পতেঙ্গা, কাট্টলি, আকবর শাহ, উত্তর ও দক্ষিণ খুলশি সহ বেশ কিছু এলাকায় রেশনিং করে পানি দিতে হচ্ছে। সপ্তাহে 2 দিন পানি দিচ্ছে, এর ভিতরে পানি দিচ্ছে না। পানির কষ্ট নিয়ে আমাদের এলাকার মানুষ অনেক কষ্টতে আছে। রোজার দিন একটু বাড়াই দিলে ভালো হয়, কিলে নামাজ কালমা পরে মানুষের পানি বেশি লাগে একটু। ওয়াসার ট্যাঙ্ক যখন এখানে হবে, লাইন দিলে পানিটা আমরা এখান থেকে পাবো, আমরাই সবার আগে পাবো, কিন্তু আমরা তো পানিটা পাচ্ছি না। এখন পানি একটু হালকা একটু লবণ তো লাগে এবং হালকা একটু আংশিক গন্ধ লাগে। সপ্তাহে দেতো 2 দিন, 2 দিনের মধ্যে লেট, বেশিরভাগ একদম রাতে 2টা-3টা করে ছাড়ে পানি। নগরীতে ওয়াসার গ্রাহক প্রায় 96,000, পানির চাহিদা দিনে 60 কোটি লিটার। বিপরীতে ওয়াসার সক্ষমতা 50 কোটি লিটার। হালদার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় দৈনিক 6 থেকে 7 ঘন্টা পানি উত্তোলন বন্ধ রাখতে হচ্ছে। ফলে উৎপাদন কমেছে প্রায় 3 থেকে 4 কোটি লিটার। ওয়াসা বলছে, মোহরা ও মদুনাঘাটে 2টি শোধনাগারে পানি উৎপাদন ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে গত 3-4 বছর ধরে এ সমস্যা হলেও এবার ফেব্রুয়ারিতেই তা প্রকট আকার ধারণ করেছে। 2টা ট্রিটমেন্ট প্ল্যান্টই স্যালাইনিটির কারণে বেশি আপনার ইফেক্টেড হয়ে যায়। আর যখন আপনার স্যালাইনিটির পরিমাণ বেড়ে যায়, যেমন মাঝখানে আপনার গত বর্ষার সময় 2900 মিলিগ্রাম পার লিটার পানিতে, নদীর পানিতে স্যালাইনিটি ছিল, যার ফলে তখন আমরা পানি নিই নাই। কাপ্তাই লেকে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে বাঁধ, অন্যদিকে হালদায় রাবার ড্যামের বাঁধের কারণে নদী দুটির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। আমরা 2014 সালে একটা রিপোর্টও দিয়েছি মন্ত্রণালয়কে। আমরা প্রায় 3টা বিশ্ববিদ্যালয়, 7টা মন্ত্রণালয়, টোটাল 10টা সংস্থা একসাথে আমরা কাজ করেছি স্যালাইনিটি নিউট্রিশন নিয়ে, এবং আমরা একটা রিপোর্ট জমা দিয়েছি মন্ত্রণালয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ওই রিপোর্টের কোনো রিকমেন্ডেশন করা হয়নি, ইমপ্লিমেন্ট করা হয়নি। বৃষ্টিপাত না হলে সংকট আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সংকটের স্থায়ী সমাধানে কাপ্তাই লেকের গভীরতা বাড়িয়ে পানি ধারণ ক্ষমতা বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কাজ হোক যাই, সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয়, তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। অমর একুশে বইমেলায় শিশু প্রহর আজ। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আতিক মেসবা লগ্ন কচি কাচাদের জন্য বিশেষ আয়োজন শুরু হয়েছে কিনা এবং আজ সারাদিন জুড়ে তাদের জন্য কি আয়োজন রয়েছে সেখানে। রাত্রি শিশু প্রহর নির্ধারিত সময় সকাল 11টা থাকলেও তার অনেক আগেই কিন্তু আসলে আনুষ্ঠানিক যে কার্যক্রম, অর্থাৎ ছবি অঙ্কন যে প্রতিযোগিতা, সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা কচিকাঁচা শিশুরা রয়েছেন তারা কিন্তু অভিভাবক সমিতি অনেক আগে এসেছেন এবং সেখান থেকেই কিন্তু ছবি আঁকা শুরু করে দিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই, এবারে বইমেলা কিন্তু নির্ধারিত 28 দিনের পরিবর্তে 18 দিন হচ্ছে। যেহেতু খুব কম সময়ের মধ্যে এবারে বইমেলা হচ্ছে, সেক্ষেত্রে আসলে বেশ কিছু আয়োজনই আসলে সংক্ষিপ্ত করা হয়েছে। যেমনটা থাকে যে শিশু প্রহরের সবচেয়ে জাঁকজমক বা আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সিসিমপুরের যে পাপেট শো, সেই পাপেট শো কিন্তু এখন পর্যন্ত আমরা সেই আয়োজন করতে দেখিনি। এর বদলে কিন্তু চিত্রাঙ্কন, আবৃত্তি এবং সঙ্গীতের যে প্রতিযোগিতা, সেটি কিন্তু আমরা দেখেছি। জানিয়ে রাখতে চাই, এবারে বইমেলায় মোট
160টি ইউনিট কাজ করছে এবং 63টি প্রতিষ্ঠান মূলত স্টলের মাধ্যমে শিশুদের যে ছবি আঁকার, গল্পের বা ছড়ার যে বইগুলো রয়েছে সেগুলো বিপণন এবং বিতরণের সাথে জড়িত রয়েছে। এবং একই সাথে আমরা অভিভাবকদের সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছি, তারাও আসলে যেহেতু রমজান মাস রয়েছে তো সেক্ষেত্রে আসলে ধারণা করা হচ্ছিল যে কিছুটা ভিড় কম হবে, কিন্তু সকাল থেকে যারা অভিভাবকরা রয়েছেন যেহেতু সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু তাদের যে শিশুরা যারা রয়েছে তাদের সাথে এসেছেন, শিশুদের সাথে কথা বলেছি, তারাও বেশ মুখিয়া রয়েছেন এবং তাদের যে ছবি, তাদের নিজেদের যে রং তুলির আচরণের মাধ্যমে কিন্তু বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, একই সাথে তাদের যে উপলব্ধির জায়গা রয়েছে সেই উপলব্ধির জায়গাকে তুলে ধরছেন। তারা যেমন 21কে তুলে ধরছেন, একই সাথে দেখছিলাম যে 71কে তুলে ধরছেন এবং একই সাথে দেখছিলাম যে 24কেও তুলে ধরছেন। এবং এর মধ্য দিয়েই কিন্তু তারা আসলে তাদের যে নিজেদের যে চিন্তাধারা, তাদের নিজেদের যে উপলব্ধি, প্রত্যেকটা বিষয়কে কিন্তু রং তুলির আচরে এর মধ্যে তুলে ধরছেন। আমরা অভিভাবকদেরকে দেখেছিলাম, তারাও কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং এই বাংলা একাডেমির এই প্রাঙ্গণের মধ্যে, বটতলার মধ্যে সবাই মিলেই কিন্তু আলাদা একটা নতুন আবহ তৈরি করেছেন এই শিশু প্রহরের ক্ষেত্রে। আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখা খুবই জরুরি যে আজকে এই আয়োজন চলবে দুপুর 1টা পর্যন্ত এবং এর পরবর্তী সময় যেহেতু জুমাবার তো নামাজের একটা বিরতি রয়েছে এবং এর পরে বিকেলেও কিন্তু আরেকটি আয়োজন হওয়ার কথা রয়েছে, সেখানেও আসলে স্বতঃস্ফূর্তভাবে যারা শিশুরা রয়েছেন তারা সেখানে থাকবেন। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা আছেন তাদেরকেও দেখেছি সকাল থেকে আসলে বিভিন্ন ফটকগুলোতে শক্ত একটা বেষ্টনী তৈরি করে দিয়েছেন এবং সেখান থেকে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক থেকে সর্বোচ্চ তৎপরতার সাথে কিন্তু আসলে পুরো আয়োজনটি সম্পন্ন হচ্ছে। সংক্ষিপ্ত হলেও শিশুদের সাথে আসলে দুর্দান্ত একটা সময় যাচ্ছে এখানে। তো রাত্রে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। আতিক মেজবালুগ্ন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন অমর 21শে বইমেলার শিশু প্রহরের সবশেষ তথ্য। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পাল্টাপাল্টি হামলার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান। অর্ধশত পাকিস্তানি সেনা নিহতের প্রতিশোধে ইসলামাবাদ পরিচালিত অপারেশন গাসাব লিল হকে 133 তালেবান সদস্য প্রাণ হারিয়েছেন। সেনা চৌকি ও সামরিক স্থাপনা ধ্বংসসহ দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাকিটা জানাচ্ছেন তানভীর জনি। গেল সপ্তাহে আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে ভয়াবহ বিমান হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে পাকিস্তান। জবাবে বৃহস্পতিবার রাতে হুট করেই পাকিস্তানি সীমান্ত চৌকিতে হামলা চালায় আফগান তালেবানরা। ডুরাল্ড লাইন সীমান্তে তালেবানদের হামলায় হতাহত হন অর্ধশতাধিক পাকিস্তানি সেনা। এই সময় দেশটির 15টি সামরিক চৌকি দখলের দাবি করেন আফগান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বিনা উস্কানিতে তালেবানদের হামলার প্রতিশোধ নিতে অপারেশন গাজাব লিল হক অভিযান শুরু করে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের এক রাতের বিমান হামলায় প্রাণ হারায় শতাধিক তালেবান সদস্য। ধ্বংস করা হয় বেশ কয়েকটি সদর দপ্তর সহ অন্তত 27টি সামরিক ঘাঁটি এবং 80টির বেশি ট্যাঙ্ক, আর্টিলারি ও সেনাদের গাড়ি। এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি। আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এক্স বার্তায় তিনি লেখেন, পাকিস্তানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আফগানদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি জানিয়ে প্রেসিডেন্ট বলেন, শান্তি ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে কোনো আপোষ করবে না পাকিস্তান। এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, যে কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যকে ধূলিসাৎ করে দেবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ক্ষয়ক্ষতির চিত্র এবং হতাহতের সংখ্যা নিয়েও গরমিল রয়েছে দুই পক্ষের মধ্যে। আফগানিস্তান বেশ কয়েকজন সেনাকে অপহরণের দাবি করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। দুই দেশই তোরখাম সীমান্তে গোলাগুলির খবর প্রকাশ করেছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। গেল অক্টোবরে ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পাকিস্তানের অভিযোগ, টিটিপি ও ইসলামিক স্টেটের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেয় আফগানিস্তান। এছাড়া আক্রমণের ঘাঁটি হিসেবে তারা আফগান ভূখণ্ড ব্যবহার করে আসছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান সরকার। তানভীর জনি, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। MLS কাপের শুরুতে ধাক্কা খেলেও চ্যাম্পিয়ন্স ট্যুরে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। ইন্ডিপেন্ডিয়েন্তের বিপক্ষে 2-1 ব্যবধানে জিতেছে লিওনেল মেসির দল। পুয়ের্তো রিকোর এস্তাদিও হুয়ান রামন লৌপ্রিয়ালে ম্যাচের 16 মিনিটে সান্তিয়াগো মোরালেসের গোলে এগিয়ে যায় মায়ামি। অবশ্য ম্যাচে ফিরতে সময় নেয়নি ইন্ডিপেন্ডিয়েন্তে। গোল হজমের 1 মিনিট পরই বল মায়ামির জালে জড়ান পেট্রিক মার্কাটো। দ্বিতীয়ার্ধের
শুরুতেই মাঠে নামেন মায়ামির প্রাণভ্রমরা লিওনেল মেসি। ম্যাচের 70 মিনিটে স্পট কিক থেকে গোল করেন তিনি। নতুন মৌসুমে এটাই মেসির প্রথম গোল। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।